আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বয়েজ, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? ইয়েস স্যার। এখানে দেখো রেওমিল একটা দেওয়া আছে, ক্রেডিটে শেয়ার মূলধন 1,60,000 টাকা সংগ্রহ করছে শেয়ার বিক্রি করে পাবলিকের কাছ থেকে। সাধারণ সঞ্চিতি অর্থ লাভের একটা অংশ সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করে রাখছে, যেটা এক ধরনের দায়। পাওনাদার বাট্টা সঞ্চিতি ছাড়া সব ধরনের সঞ্চিতি হচ্ছে দায়। 10% ঋণপত্র 1/3/2013 আছে। তার মানে এখানে
সুদ দিতে হবে 10 মাসের। সুদের জন্য ঋণপত্রের সুদের জন্য ব্যয় হবে 10 মাসের ব্যয়। 10% নির্ণয় করলে 10,000 হবে। সেখান থেকে 10 মাসের নির্ণয় করব আবার। 10%, 10 মাসের নির্ণয় করলে 10,000 ভাগ 12 গুণ 10, এভাবে নির্ণয় করলে 8,333 টাকা আসবে। তার মধ্যে ঋণপত্রের সুদ পরিশোধ আছে দেখো ডেবিটে 6,000। তার মানে এখানে বকেয়া হচ্ছে 2,333 টাকা। 2,333 টাকা হচ্ছে বকেয়া। ব্যয় লেখার সময় ঋণপত্রের সুদ 6,000 লিখে যোগ বকেয়া 2,333, এভাবে মোট 8,333 টাকা দেখাবা। পণ্য বিক্রয় 2,34,000। 2,34,000 টাকার পণ্য বিক্রি করছে। এটা প্রত্যক্ষ আয়ের মধ্যে যাবে, বা মোট লাভ যদি নির্ণয় করতে বলে মোট লাভ নির্ণয়ের পূর্বে যাবে। অগ্রিম তলব। অগ্রিম তলব অর্থ শেয়ার মূলধনের টাকা চাওয়া হয়নি, কিন্তু কিছু লোক অগ্রিম দিচ্ছে 2,500 টাকা। অগ্রিম যেহেতু কোম্পানি গ্রহণ করছে, এই জন্য এটা হবে কোম্পানির দায়। বিনিয়োগের সুদ ক্রেডিটে আছে 3,500 প্রাপ্তির মধ্যে, কিন্তু 10% হারে বিনিয়োগের সুদ যদি নির্ণয় করো, 10% বিনিয়োগের সুদ যদি নির্ণয় করো তাহলে হয় 12,500 টাকা। এই 12,500 টাকা মোট বিনিয়োগের সুদ। এর মধ্যে বিনিয়োগের সুদ পাওয়া গেছে 3,500। তার মানে বিনিয়োগের সুদে অনাদায়ী বা বকেয়া আছে 9,000 টাকা। বিনিয়োগের সুদ লিখে অনাদায়ী বা বকেয়া 9,000 টাকা লিখতে হবে। অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিটে 2,250। পরিচালন ব্যয় লিখতে হলে তখন অনাদায়ী পাওনা যদি সমন্বয়ে থাকে, সেখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,250 টাকা মাইনাস করতে হবে। প্রদেয় হিসাব 27,500, মানে দিতে হবে পাওনাদার। পাওনাদার আছে 27,500 টাকা। তার মানে পাওনাদার টাকা পাবে 27,500 টাকা। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 37,500। তার মানে এখানে 37,500 টাকা নেট লাভের একটা অংশ পূর্বে থেকেই সংরক্ষণ করা আছে। সংরক্ষিত আয় বিবরণীর টাকা যারা শেয়ার কিনছে তারা পাবে। এর জন্য সংরক্ষিত আয় বিবরণীর সর্বশেষ যে ব্যালেন্স, এটা দায় পাশে যাবে। কলকব্জা ও যন্ত্রপাতি ডেবিটে, এটা সম্পদে যাবে। স্থায়ী সম্পদের মধ্যে 10% বিনিয়োগ সম্পদে যাবে। দালান কোঠা 95,000 আছে, সম্পদে যাবে। সুনাম 35,000 সম্পদে যাবে। প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ শব্দ দিয়ে যদিও মনে হচ্ছে যে খরচের মতো বা ব্যয়ের মতো, কিন্তু আসলে এটা ব্যয় না, এটা সম্পদ। কারণ কোম্পানি গঠনের শুরুতে যে ব্যয় হয়, কোম্পানি গঠনের শুরুতে যে ব্যয় হয়, সেই ব্যয়গুলো তাৎপর্যগত অর্থে সম্পদ। তাহলে প্রাথমিক খরচ সম্পদে যাবে। ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। অনাদায়ী তলব 5,000 অর্থ মোট শেয়ার মূলধন আছে 1,60,000।
এর মধ্যে পাবলিক পরিশোধ করেনি 5,000 টাকা। পাবলিক যেহেতু পরিশোধ করেনি 5,000, এই জন্য 5,000 অনাদায়ী তলব মাইনাস হবে। শেয়ার মূলধন থেকে অনাদায়ী তলব 5,000 টাকা মাইনাস করে দেখাতে হবে। আয়কর 12,000। আয়কর হচ্ছে লাভের উপর নির্ভরশীল চার্জ। লাভের উপর নির্ভরশীল চার্জ হওয়ার কারণে আয়করের টাকাটা সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে। সংরক্ষিত আয় বিবরণীতে থেকে মাইনাস হয় যেগুলো লাভের উপর নির্ভরশীল চার্জ, সেগুলো সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে। বিজ্ঞাপন খরচ 25,000, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে বছর শুরু হওয়ার বছর শেষ হওয়ার পূর্বেই যে লভ্যাংশ দেওয়া হয়েছে, এটাই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই লভ্যাংশ দেওয়া হয় সংরক্ষিত আয় বিবরণীর টাকা থেকে। এই জন্য সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে। ঋণপত্রের সুদ 6,000 অপরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে, আর বকেয়া যোগ করে দেখাতে হবে। প্রাপ্য হিসাব 31,500, মানে 31,500 টাকা কোম্পানি বিভিন্ন ব্যক্তির নিকট পাবে। ব্যাংক জমা 41,250, মানে এটা জমা আছে, এটা সম্পদের মধ্যে যাবে। জমা থাকার কারণে এটা সম্পদের মধ্যে যাবে। এরপরে সমন্বয় দেখতেছো, এই সমন্বয়ের মধ্যে সমন্বয় দেখতে পাচ্ছ। সমন্বয়গুলো রিমন শিকদার। জি স্যার। সমন্বয় মানে যেগুলো রামিল তৈরি পর্যন্ত বিবেচনা করা হয়নি। 60,000 টাকা মূল্যায়ন হয়েছে, যার মধ্যে 250 টাকার অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। তার মানে সমাপনী মজুদ পণ্যের রিয়াল ভ্যালু হচ্ছে 60,000 থেকে 250 মাইনাস করে দেখাতে হবে। 15% ভ্যাট সহ পণ্যে ক্রয় ও বিক্রয় মূল্য ধরা হয়েছে। এই ভ্যাটের ব্যাপারটা হচ্ছে নিট ক্রয় বিক্রয়ের উপর। নিট ক্রয় বিক্রয় অর্থ ফেরত থাকলে ফেরত মাইনাস, কারবারি বার্তা মাইনাস, অলিখিত বিক্রয় যদি থাকে প্লাস। এগুলো করার পরে তারপর 15% হারে ভ্যাট বিবেচনা করা হবে। 15% যদি বলা হয় তাহলে ভ্যাটের নিয়ম হচ্ছে গুণ 15/115, এই সূত্র দিয়ে ভ্যাট নির্ণয় করে ক্রয় থেকে মাইনাস করতে হবে আর বিক্রয় থেকে মাইনাস করতে হবে। ক্রয় থেকে একবার মাইনাস, আবার বিক্রয় থেকে আরেকবার মাইনাস হবে। তারপর ভ্যাটের যে পার্থক্য, বিক্রয় ভ্যাট আর ক্রয় ভ্যাটের যে পার্থক্য, সেই পার্থক্য আবার দায় পাশে দেখাতে হবে। ওই পার্থক্যের টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। বিক্রয়ের ভ্যাট মাইনাস ক্রয়ের ভ্যাট সমান ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত বা দায়। বিক্রয়ের ভ্যাট থেকে ক্রয়ের ভ্যাট মাইনাস করে যা হবে, ওই ভ্যাটের টাকা ভ্যাট চলতি হিসাব হিসাবে দায় পাশে দেখাতে হবে।
প্রাপ্য হিসাবের 1000 টাকা আদায়যোগ্য নয় বলা আছে, তাহলে প্রাপ্য থেকে মাইনাস হবে। আদায়যোগ্য নয় বলার কারণে এবং প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে হবে। এই 1000 মাইনাস করে, প্রাপ্য থেকে 1000 মাইনাস করে তারপর 10% প্রাপ্য সঞ্চিতি ধরতে হবে। 1000 আগে মাইনাস করবা, করে 10% প্রাপ্য হিসাবের উপরে সঞ্চিতি ধরতে হবে। পরিচালন ব্যয়ের ভিতরে 1000-এর সাথে 10%-এর টাকা যোগ হবে। যোগ করার পর যে টাকা থাকবে সেখান থেকে রেয়াবিলের ক্রেডিটের টাকা মাইনাস হবে। সুনামের 20%, প্রাথমিক খরচের 20% অবলোপন হারে অবলোপন করতে হবে। অবলোপন করা অর্থ পরিচালন ব্যয়ের ভিতর দেখাতে হয়। সুনামের টাকার 20% দেখাবা আর প্রাথমিক খরচের টাকার 25%। এরপরে এখন যে আলোচনা করলাম, প্রশ্নে সবকিছু জিজ্ঞেস করেনি। প্রশ্নে জিজ্ঞেস করছে নিট বিক্রয়ের পরিমাণ। কয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? বিক্রয় থেকে ভ্যাট মাইনাস করবা। কয়ের উত্তরে নিট বিক্রয় জিজ্ঞেস করেছে, এই জন্য বিক্রয় থেকে ভ্যাট মাইনাস হবে। মাইনাস করার জন্য 2,34,000 লিখো ক্যালকুলেটরে, গুণ 15 ভাগ 115। এই সূত্র দিয়ে ভ্যাট বের হবে। ভ্যাট বের হওয়ার পর মাইনাস করে দিতে হবে, তাহলে নেট বিক্রয় আসবে। যদি এখানে ফেরত থাকতো, অলিখিত বিক্রয় থাকতো, তাহলে সেগুলো আবার যোগ করে দেখাতে হতো। ফেরত, অলিখিত বিক্রয় এগুলো থাকলে যোগ বিয়োগ করার পরে সবশেষে ভ্যাট ধরতে হবে। যোগ বিয়োগ করার পর সবশেষে যে টাকা থাকবে ওই টাকার উপরে ভ্যাট ধরতে হবে। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আছে কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? No, sir. স্যার, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি? অঙ্ক অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেটা বছর শেষের আগেই যে লভ্যাংশ দেয়া হয় তাকে বলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে এক ধরনের লভ্যাংশ দেয়া হয়। ক্ষয়ে জানতে চাইছে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত নির্ণয় করো। রেয়াবিলে ছিল 37,500 যোগ নেট লাভ। নেট লাভ হচ্ছে 1,88,116, প্রশ্নে উল্লেখ আছে। যোগ করার পরে এখান থেকে মাইনাস হবে লাভের উপর নির্ভরশীল চার্জগুলো, মানে লাভ হলে যেগুলো দিতে হয়। যেমন আয়কর দিতে হবে লাভ হলে, আয়কর মাইনাস। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে হবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়া হয়েছে, তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মাইনাস হবে। এখানে লক্ষ্য করবা যে অন্যান্য চার্জ, যেগুলো কম্পালসারি চার্জ, এরকম কোনো কিছু এখানে আসবে না। কম্পালসারি চার্জ মানে বেতন, ভাড়া, মজুরি, বীমা সিলামি, এই ধরনের কোনো ব্যয়
এখানে আসবে না, এখানে আসবে শুধু যেগুলো লাভের উপর নির্ভরশীল চার্জ আছে। তারপরে গ গ দেখতে পাচ্ছ, গ এর উত্তর এখানে জি স্যার। কোম্পানির কাছ থেকে যেগুলো যারা টাকা পাবে সেই টাকাগুলো দায়ের মধ্যে আসবে। মোট শেয়ার মূলধন সংগ্রহ করা হয়েছে 1,60,000 টাকার, তাহলে দায়ের মধ্যে চলে আসবে 1,60,000 টাকা, কারণ এই টাকা আবার ফেরত দিতে হবে। অগ্রিম তলব, শেয়ারের টাকা চাইনি, তার আগেই ওরা অগ্রিম দিচ্ছে, এই জন্য অগ্রিম তলবের টাকা 2,500 অগ্রিম তলবের টাকা দায়ী। এই টাকা আবার ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে। সাধারণ সঞ্চিতি, লাভের একটা অংশের মাধ্যমে একটা সঞ্চিতি তৈরি করা আছে। এই সঞ্চিতির টাকা পাওনাদার হচ্ছে, টাকা পাবে যারা শেয়ার ক্রয় করছে তারা, তাদের একটা লাভের অংশ সঞ্চিতি করা আছে। এছাড়া তোমরা যদি একটা তহবিল গঠন করো যে তোমাদের লাস্ট ডে ইন দা কলেজে একটা প্রোগ্রাম করবা, এখন ওই টাকা যার কাছে উঠিয়ে রাখা হবে, এটা কি তার সম্পদ হবে না দায় হবে? স্যার দায় দায় দায়। এ কারণে সাধারণ সঞ্চিতির টাকাও দায়। ঋণপত্র, করছে বিভিন্ন পাবলিকের কাছ থেকে 1,00,000 টাকা, এই ঋণপত্রের টাকা শোধ দিতে হবে, এই জন্য দায়ে আসবে। সংরক্ষিত আয় বিবরণীর উদ্ধৃত অর্থ খ নাম্বারে যেটা নির্ণয় করা হয়েছে, খ নাম্বারের এই টাকা নির্ণয় করা হয়েছে। খ নাম্বার, এই টাকার পাওনাদার হচ্ছে যারা শেয়ার কিনেছে, তারা এই টাকা পাবে কোম্পানি থেকে 1,88,616 টাকা, এটা খ নাম্বারে নির্ণয় করা আছে। চলতি দায় অর্থ যেগুলো খুব দ্রুত শোধ দিতে হবে, তার মধ্যে বকেয়া ঋণপত্রের সুদ 2,333, প্রদেয় পাওনাদারের টাকা খুব দ্রুত শোধ দিতে হয়, এখানে আসতেছে 27,500 টাকা, এটা রেওয়া মিলেছিল। আর ভ্যাটের টাকা, যখন আগে বললাম যে বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করবা, সেখান থেকে ক্রয়ের উপর ভ্যাট মাইনাস করলে যে টাকা হচ্ছে, সেটাই হচ্ছে ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃত, যেটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো, কারো প্রশ্ন আছে এখানে? স্যার কোশ্চেন তাহলে প্রথম থেকে দেখো আবার। এখন একই উদ্দীপক দেওয়া হলো, একই উদ্দীপক দেওয়ার পর প্রশ্ন চেঞ্জ করা হলো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তোমাকে জিজ্ঞেস করা হলো। তানভীর শুনতে পাচ্ছ? বয়েজ, তানভীর শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। এখানে তোমার একই উদ্দীপক চেঞ্জ করে বলা হলো যে সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত নির্ণয় করো, তখন তুমি তার উত্তর কি বলবা?
সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত জিজ্ঞেস করলো। তখন উত্তরে কি বলবা? রেওয়ামিল এখানে আছে, রেওয়ামিল আর সমন্বয় দেখে বলো। তানভীর শুনতে পাচ্ছ? Yes, sir. 11,470। তোমাকে বললো যে সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত নির্ণয় করো, তখন কি বলবা? স্যার নতুন সঞ্চিতির সাথে স্যার ইয়া বাদ দিতে হবে, অনাদায়ী পাওনা এবছরের যেগুলো আছে ওগুলা যোগ করে তারপরে পুরাতনটা বাদ দিতে হবে। আচ্ছা, টাকা দিয়ে বলো কোনটা কত টাকা হবে, কোনটা কত টাকা হবে? স্যার প্রাপ্য হিসাবের থেকে স্যার 1,000 টাকা বাদ দিয়ে স্যার তারপরে 10% অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে। তাহলে কত টাকার উপরে? প্রাপ্য হিসাবে 1,500 থেকে স্যার 1,000 বাদ দিতে হবে, 30,500-র উপরে 10%। তাতে কত আসবে? 3,500 স্যার। স্যার দেখতেছি স্যার। $3,050 স্যার। তারপর তারপর স্যার ওই যে টাকাটা পাওয়া যাবে না স্যার, 1,000 টাকা ওটা যোগ করতে হবে। তারপর তারপর স্যার পুরাতন সঞ্চিতি স্যার বাদ দিতে হবে। সেটা কত বাদ দিবা? স্যার 2,250। দিয়ে তারপর তাহলে তারপরে স্যার জি স্যার সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তে তাহলে কি বলবা? নতুন নতুন সঞ্চিতি স্যার। স্যার নতুন সঞ্চিতি যোগ নতুন অনাদায়ী পাওনা মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে তোমার হিসাবে টাকার পরিমাণ কত হচ্ছে? ক্যালকুলেটর আছে না কাছে? জি স্যার। তাতে টাকা যদি ক্যালকুলেশন করো তাহলে লাস্ট উত্তরটা কত আসে? দেখতেছি স্যার। স্যার ক্যালকুলেটর কাজ করতেছে না। তাহলে 1,000 যোগ 3,050 জি স্যার, ওইখান থেকে স্যার 2,250 বাদ স্যার। বাদ দিলে যা আসবে এটাই বলবা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের সমন্বিত উদ্বৃত্ত। স্যার 1,800 স্যার। তানজিম মাহমুদ শুনতে পাচ্ছ? তানজিম মাহমুদ
কলেজ নম্বর 11,853। শুনতে পাচ্ছ তানজিম মাহমুদ? তানজিম মাহমুদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমাকে বললো ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। একই উদ্দীপক দিয়ে বললো যে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো, তখন কি কাজ করবা তুমি? উদ্দীপক একই, রেওয়ামিল একই, দিয়ে বলা হলো যে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত। স্যার সমন্বয়টা দেখতে হবে। ক্যালকুলেটর পাশে রাখো, তাহলে বলতে সুবিধা হবে। জি ক্যালকুলেটর স্যার। আছে পাশে? জি স্যার। আচ্ছা, বলো তাহলে। স্যার ভ্যাট মূল অঙ্কে যাওয়ার স্যার একটু উদ্দীপকে স্যার। স্যার বিক্রয় ভ্যাট হবে স্যার 30,522 টাকা স্যার। এটা খাতায় এক জায়গায় নোট করো। বিক্রয় ভ্যাট যেটা বললা, এটা খাতায় এক জায়গায় নোট করে রাখো। তারপর আর ক্রয় ভ্যাট 9,000 স্যার। তারপর কি করবা? ভ্যাট যখন তোমাকে প্রশ্ন বোঝানোর আগে যখন বলবে যে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো, তো তাহলে 21,522 টাকা স্যার ভ্যাট চলতি হিসাব হবে স্যার। হ্যাঁ, কিন্তু হিসাবটা কিভাবে দেখাবো তুমি? এই যে স্যার এটা স্যার একুশ হিসাবটা হাজার হবে স্যার, এই এটা যে দায় হবে স্যার, চলতি দায় স্যার। দায় ঠিক আছে। এখানে 21,000 তুমি বললা না, 521 বা 22 যেটাই হোক, দশমিকের কারণে 21-22 দুইটাই কারেক্ট। কিন্তু তোমাকে বলছে যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো, তখন এটার উত্তর কি হবে? তাহলে স্যার চলমান জের যদি আমরা করি তাহলে স্যার প্রথমে বিক্রয় ভ্যাট বা ক্রয় ভ্যাট যে কোনো একটা লিখতে হবে স্যার। বিক্রয় ভ্যাট যদি লিখি তাহলে স্যার নগদান হিসাব দিয়ে ক্রেডিট পাশে বসাতে হবে 30,522 টাকা স্যার। তারপর স্যার আবার ক্রয় ভ্যাটের ক্ষেত্রে নগদান হিসাব দিয়ে ডেবিট পাশে 9,000 দিতে হবে, দিয়ে স্যার উদ্বৃত্ত জেরে আসবে 21,522 টাকা। দিয়ে এইভাবে তাহলে হিসাব চাইলে এইভাবে দেখাবা, তাই না? জি স্যার। তারপরে এখন রিমন শিকদার 11,853 শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি ফরম্যাটটা বলো। কোম্পানি আসলে তুমি তো অনেকদিন পরে জয়েন করলা, তুমি বিশদ আয় বিবরণীর যে কোম্পানির পুরো ফরম্যাট আছে, স্টার্টিং থেকে বলা শুরু করো। কোথায় কি লিখবা? প্রথমে কি যন্ত্রপাতি লিখবা না কি লিখবা প্রথমে? বিশদ আয় বিবরণীর যে ফরম্যাট, আর এটা কম্পালসারি চ্যাপ্টার জানো তো, এখান থেকে তোমাকে 2টি অঙ্কের উত্তর দিতে হবে, এটা কম্পালসারি ভাবে এই কোম্পানির আর্থিক বিবরণীর উপরে। বিশদ আয় বিবরণীর ফরম্যাটটা বলো তুমি। একেবারে শুরুতে কি লিখবা? শুরুতে স্যার
তাসিন ফেদ তাসিন ফেরদৌস শুনতে পাচ্ছ? তাসিন, জি স্যার। তুমি বলো তো ফরম্যাটটা, যে বিশদ আয় বিবরণীর ফরম্যাট মানে কি দিয়ে কাজ শুরু করবা, সিরিয়ালটা বলো। কোম্পানির বিশদ আয় বিবরণীর যে ফরম্যাট আছে, জি স্যার। স্যার বিক্রয় দিয়ে হ্যাঁ সিরিয়ালটা বলো। বিক্রয় বাদ স্যার হচ্ছে বিক্রয় ফেরত। হ্যাঁ বলতে থাকো। স্যার, তো বিক্রয় ফেরত বাদ দিলে স্যার হচ্ছে আহ, মোট মুনাফা আসবে, মানে মোট বিক্রয় থেকে স্যার বিক্রিত পণ্যের ব্যয় বাদ। এর মধ্যে কি লিখবা? বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয়ের মধ্যে স্যার হচ্ছে প্রারম্ভিক মূলধন থেকে আর হচ্ছে বিক্রয় যোগ করতে হবে, ক্রয় যোগ করে উত্তোলন বাদ দিতে হবে, পরিবহন যোগ করতে হবে। প্রারম্ভিক মূলধন। হুম, জি স্যার। প্রারম্ভিক না স্যার, মূলধন। প্রারম্ভিক মজুত পণ্য, সরি। আচ্ছা, তারপর এভাবে লিখতে লিখতে এভাবে লিখতে লিখতে স্যার নিট বিক্রয় আসবে। মজুত পণ্যের কথা বললা যে আবার মাঝখানে, নেট বিক্রয় আবার বলতেছো। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হবে। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি দিবা? স্ক্রিনশট গুলো নিছিলা? আজকে যে স্ক্রিনশট দেওয়া হয়েছে এখান থেকে, এই অঙ্ক থেকে হোমওয়ার্ক করবা। মোট সম্পদ নির্ণয় করো, এটা হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার। একই প্রশ্ন, এখান থেকে মোট সম্পদ নির্ণয় করো, এটা থাকবে হোমওয়ার্ক। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে তুমি ফরম্যাটটা আবার দেখবা। আর যারা অংশগ্রহণ করলা ক্লাসে তাদেরকে অনেক ধন্যবাদ। অন্যদের বলবা যারা অংশগ্রহণ করেনি, প্রকৃতপক্ষে অনেক পিছিয়ে যাচ্ছে তারা। স্যার আমাদের টেস্ট এক্সাম কবে হইতে পারে স্যার? স্টেপ এক্সামের মোটামুটি একটা ডেট ঠিক আছে, 15ই মার্চ। 15ই মার্চ যদি কলেজ না খুলে স্বাভাবিকভাবে অনলাইনে হবে। স্যার ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।